আলোচনা শুরুতে সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি, গতকাল যে বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা, যে শর্ট কোশ্চেনগুলো আলোচনা করেছিলাম, সেখানে একটা অনুশীলন সমিতি এবং যুগান্তর দল দুটো, এই সালটা ভুল বলা হয়েছিল, 1906 বলেছিলাম। অনুশীলন সমিতি প্রমথনাথ মিত্র 1902 সালে প্রতিষ্ঠা করেন। অনুশীলন সমিতির সঙ্গে বিবাদের কারণে পরবর্তী সময়ে যুগান্তর দল প্রতিষ্ঠা হয়েছিল, যেটা 1906 সালটা ঠিক আছে। অনুশীলন সমিতি 1902 আর যুগান্তর 1906, এই দুটো তারিখটা ওখানে ঠিক করে নেবে। আজকে পরের যে পার্ট যেখানে আমি শেষ করেছিলাম, সেখান থেকে যেমন এখানে লাগা আছে বিভি বা বেঙ্গল ভলেন্টিয়ার্স এর ভূমিকা। এই দলের মুখপত্র, যেটা পত্রিকার নাম, সেটা হচ্ছে বেনু, ঠিক আছে। এই বিভি দলটা কোথায় প্রতিষ্ঠা হয়েছিল প্রথম? এটা বাংলাদেশে, বরিশাল, যেটা লেখা আছে। হেমচন্দ্র ঘোষ 1912 সালে এটা প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু এই বিভি দলের যারা সদস্য ছিলেন, এখানে লেখা আছে বিনয় বসু, দীনেশ গুপ্ত, অর্থাৎ বিনয় বাদল, দীনেশ, যারা এরা কিন্তু এই বেঙ্গল ভলেন্টিয়ার্স দলেরই সদস্য ছিলেন। পরবর্তী সময়ে সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে বেঙ্গল ভলেন্টিয়ার্স বা বিভি দল গঠিত হয়েছিল। কেন গঠিত হয়েছিল? না, জাতীয় কংগ্রেস মতিলাল নেহরুকে একটা সম্বোধন বা অভিনন্দন বা সম্মান জ্ঞাপনের জন্য কংগ্রেসের এক অধিবেশনে মতিলাল নেহরুকে একটা সম্মান জানানোর জন্যে বা তাকে স্যালুট জানানোর জন্য এই স্বেচ্ছাসেবক বাহিনী, যেটা বেঙ্গল ভলেন্টিয়ার্স, এটা পুনরায় কিন্তু 1928 সালে কলকাতায় সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে এই বেঙ্গল ভলেন্টিয়ার্স দলটা গঠিত হয়, ঠিক আছে। এখানে 1912 সাল প্রথমে হেমচন্দ্র ঘোষ, পরবর্তী সময়ে মতিলাল নেহরুকে অভিবাদন জানানোর জন্যে 1928 সালে সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে বেঙ্গল ভলেন্টিয়ার্স দল গঠিত হয়। বিনয় বাদল, দীনেশ এই দলেরই সদস্য ছিলেন। এখানে অপারেশন ফ্রিডম কি? 1930 সালে বিভিন্ন জেলে যে সমস্ত বিপ্লবীরা বন্দী আছেন, তাদেরকে মুক্ত করা বা তাদের যে উপরে যে নির্যাতন চলছে, সেই নির্যাতনের প্রতিবাদ জানানোর জন্য তারা কিন্তু একটা বৈপ্লবিক কাজকর্ম শুরু করে, যেটাকে অপারেশন ফ্রিডম বলা হয়। তারা তাদেরকে মুক্ত করার জন্যে বা তারা যাতে পুলিশি অত্যাচার থেকে রেহাই পায়, এই ধরনের একটা কার্যকলাপ, যেটাকে অপারেশন ফ্রিডম বলা হয়েছে। এই অপারেশন ফ্রিডম যে যারা এই কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন, বিশেষ করে এখানে লেখা আছে মাস্টারদা সূর্য সেন, তার যারা সঙ্গী ছিলেন গণেশ ঘোষ, লোকনাথ বল, অনন্ত সিং, আরও অন্যান্য, তারা কিন্তু এই অপারেশন ফ্রিডম এর সঙ্গে যুক্ত ছিলেন, ঠিক আছে। এরপরে পরের পাতায় যাই। এই যে লোম্যান হডসনকে হত্যা, যে বিভি দলেরই সদস্য, যে ঢাকা মেডিকেল কলেজের ছাত্র বিনয় কৃষ্ণ বসু, যেটা বিবাদীর মধ্যে যে আছে বিনয় যে আছে, সে ঢাকা মেডিকেল কলেজের ছাত্র ছিল। সে বাংলা পুলিশের ইন্সপেক্টর জেনারেল লোম্যান ও ঢাকায় পুলিশ সুপার হডসনকে গুলি করে হত্যা করেন এবং ছদ্মবেশে তিনি কলকাতায় পালিয়ে এসেছিলেন। দুজনকে হত্যা করেছিল, একজন হচ্ছে লোম্যান আর একটা হচ্ছে হডসন। এই দুজনকে বিনয় কৃষ্ণ, যে ঢাকা মেডিকেল কলেজের ছাত্র এবং বিভি দলের সদস্য, এই দুজনকে তিনি হত্যা করেছিলেন 1930 সালে এবং ছদ্মবেশে কলকাতায় তিনি পালিয়ে আসেন, ঠিক আছে। এটা ভালো করে শুনে নেবে একবার।
অলিন্দ যুদ্ধ, এটা বিবাদী বিনয় বাদল দীনেশ যে রাইটার্স বিল্ডিং অভিযান করেছিল। এদের টাইটেলটা মনে রাখবে, বিনয় বসু, বাকি দুজন কিন্তু গুপ্ত, বাদল এবং দীনেশ দুজনেই গুপ্ত। তারা কারা বিভাগের অধিকর্তা সিমসন তাকে হত্যা করেছিলেন। এই কারা বিভাগের অত্যাচারী যে অধিকর্তা সিমসন তাকে হত্যা করেন 1930 সালে 8ই ডিসেম্বর। এবং এই যে রাইটার্স বিল্ডিং অভিযান করেছিল সেখানে কিন্তু তাদের একটা যুদ্ধের সম্মুখীন হতে হয়েছিল, যার নেতৃত্বে ইংরেজ পুলিশরা তাদেরকে ঘিরে ধরেছিল। এই যে নামটা লেখা আছে, পুলিশ কমিশনার চার্লস টেগার্ট এর নেতৃত্বে তাদেরকে ঘিরে ফেলা হয়েছিল। এই রাইটার্স বিল্ডিংয়ের অলিন্দ অর্থাৎ বারান্দা, যে লেখা আছে বারান্দা, অলিন্দর বা আরেকটা হচ্ছে বারান্দা। এই মহাকরণ যুদ্ধ বা রাইটার্স বিল্ডিংয়ের বারান্দায় তাদের যে যুদ্ধ হয়, সেই যুদ্ধ এই চার্লস টেগার্ট এর নেতৃত্বে তাদের যুদ্ধ হয়েছিল। শেষ পর্যন্ত গুলি যখন ফুরিয়ে যায়, তখন তারা বিপ্লবীরা যাতে না ধরা পড়ে সেই জন্য নিজেরাই কিন্তু আত্মহত্যা করতে চেষ্টা করেছিল। এখানে বাদল পটাশিয়াম সায়ানাইড, প্রীতিলতার মতো তিনিও পটাশিয়াম সায়ানাইডকে আত্মহত্যা করেন। বিনয় যে ঢাকা মেডিকেল কলেজের ছাত্র, বিনয় কিন্তু তিনি নিজেকে গুলি করে নিজে আহত হন, পরে মেডিকেল কলেজে তিনি মারা যান। আর দীনেশকে সুস্থ করা হয়েছিল, দীনেশও নিজেকে গুলি করেছিল কিন্তু দীনেশকে সুস্থ করা হয়। সুস্থ হওয়ার পরে তার ফাঁসি হয়, যেটা 1931 সালে, ওরা 1930 সালে কার্যকলাপটা করেছিল, 1931-এ দীনেশের ফাঁসি হয়েছিল। তাহলে এরা যেভাবে ধরা যাতে না পড়ে সেই জন্যে বাদল পটাশিয়াম সায়ানাইড খেয়েছিল, বিনয় নিজে আত্মহত্যা করেছিলেন, নিজেকে গুলি করেছিলেন, দীনেশ গুলি করেও নিজেকে শেষ পর্যন্ত নিজের পুরোটা তিনি মারা যাননি, যার কারণে তিনি ধরা পড়েন এবং সুস্থ করে 1931 সালে তার ফাঁসি হয়েছিল। তারা রাইটার্স বিল্ডিং বা অলিন্দ যুদ্ধ এই পার্টটা একটু দেখে নেবে। এরপরে হচ্ছে গার্লিক হত্যা। এই যে বিভির অন্যতম সদস্য তরুণ বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য কাকে হত্যা করেছিল না, দীনেশ গুপ্তকে যে ফাঁসি দিয়েছিল, সেই গার্লিক যে আলিপুর জজ কোর্টের জর্জ গার্লিক, যার নির্দেশে দীনেশকে ফাঁসি দেওয়া হয়েছিল, সেই জর্জকে অর্থাৎ গার্লিককে বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য তিনি তাকে ওই কোর্টের মধ্যেই তাকে কিন্তু গুলি করে হত্যা করেন 1932 সালে। এইভাবে বিপ্লবীরা কিন্তু যে সমস্ত অত্যাচারী সে সময়কার শাসক ছিলেন তাদেরকে কিন্তু পরপর তাদেরকে হত্যা করা হতো, এইভাবে গোপনে তারা কিন্তু তাদের কার্যকলাপ চালিয়ে যেতেন। ঠিক আছে, এরপরে অন্যান্য যাদেরকে হত্যা করা হয়েছিল, যে বিমল দাশগুপ্ত, জ্যোতিজীবন ঘোষ, মেদিনীপুর জেলা শাসক পেডিকে হত্যা করেছিল 1931 সালে। বিনয় দাশগুপ্ত, জ্যোতিজীবন, পেডিকে হত্যা করেছিলেন। পেডিকে কারা হত্যা করেন এই দুজন মনে রাখবে। প্রদ্যোৎ ভট্টাচার্য, নৃপেন দত্ত, ডগলাসকে হত্যা করেছিলেন। ডগলাসকে যে হত্যা করেন প্রদ্যোৎ ভট্টাচার্য, নৃপেন দত্ত। বার্চকে যে হত্যা করেছিলেন দুজন, অনাথ পাঁজা, মৃগেন দত্ত। বাকি এটা অতটা ইম্পর্টেন্ট নয়। এই বিবি দলের যে সদস্য যারা ধরা পড়েছিল তারা কিন্তু আন্দামান এবং বাংলাদেশের বিভিন্ন জেলে তাদেরকে কিন্তু বন্দি করা হয়েছিল। ঠিক আছে, এই পার্টটা যেটা বললাম এটা তোমরা ভিডিওটা একবার দুবার দেখে নেবে। তাহলে এই বীণা দাসকে নিয়ে এর আগের বারও আলোচনা হয়েছে, যে বীণা দাস কলকাতার একটা সমাবর্তন অনুষ্ঠানে স্ট্যানলি জ্যাকসনকে গুলি করেন, কিন্তু স্ট্যানলি জ্যাকসন অল্পের জন্য প্রাণে বাঁচেন, তিনি তাকে মারতে পারেননি, যেটা 1932 সালে। তার জন্য তাকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 1939 সালে তাকে মুক্তি দেওয়া হয়েছিল। তিনি জেলে থাকাকালীন দুটো বই লিখেছিলেন, এই যে লেখা আছে দেখো তার জীবনী, শৃঙ্খল ঝঙ্কার ও পিতৃদান। আর নোয়াখালীর দাঙ্গা পীড়িত সেই সময় ত্রাণের কাজে ঝাঁপিয়ে পড়েছিলেন। বাকি তার বীণা দাস একটা আলাদা পার্ট, একটা ভিডিও করা আছে, সেখান থেকে দেখে নেবে। এবার রশিদ আলী দিবসটা
রশিদ আলী দিবস কবে পালন করা হয় না 1946 12ই ফেব্রুয়ারি। রশিদ আলীকে না আজাদ হিন্দ ফৌজের একজন ক্যাপ্টেন। আজাদ হিন্দ ফৌজ যখন তারা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল, তাদের জাপানি সাহায্যে না পাওয়ার কারণে আজাদ হিন্দ ফৌজকে শেষ পর্যন্ত পিছু হটতে হয়েছিল। তারা ধরা পড়েন এবং যে সমস্ত যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের কিন্তু বিভিন্ন জেলে তাদেরকে বন্দি বা তাদেরকে সশ্রম কারাদণ্ড দেওয়া হচ্ছিল। এই ক্যাপ্টেন রশিদ আলীকেও 10 বছরের এই এলাকায় 10 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল 1946 সালে। এই ঘটনার প্রতিবাদে 1946 11 থেকে 13ই ফেব্রুয়ারি কলকাতায় একটা ব্যাপক গণ আন্দোলন হয়েছিল। লক্ষ লক্ষ মানুষ সেখানে যোগদান করেছিল। শ্রমিক থেকে ছাত্র, কৃষক, ট্রাম কর্মী, কমিউনিস্ট পার্টি যারা ভারত ছাড়ো আন্দোলনে নিষ্ক্রিয় ছিল তারাও কিন্তু এই আন্দোলনে ব্যাপক অংশগ্রহণ করেছিল রশিদ আলীর মুক্তির দাবিতে। এরপরে পরের পাতায় দেখি। তাহলে এখানে যে শর্ট কোশ্চেন আছে 12ই ফেব্রুয়ারি 1946, এটা হচ্ছে রশিদ আলী দিবস। রশিদ আলী দিবস কবে পালন করা হয় না 12ই ফেব্রুয়ারি তারিখটা। এই রশিদ আলী দিবসটা 14 তারিখ পর্যন্ত পালন করা হয়েছিল প্রথমে, কিন্তু রশিদ আলী দিবস 12ই ফেব্রুয়ারি, এটা মাথায় রাখবে। এখানে এই রশিদ আলীকে যাতে মুক্ত করা হয়, কমিউনিস্ট যে নেতা তারা কিন্তু যেভাবে এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন, তাদের সেই ঘটনা কোন উপন্যাসে লেখা আছে না এই যে মানিক বন্দ্যোপাধ্যায়ের চিহ্ন উপন্যাস। এই চিহ্ন উপন্যাসে কমিউনিস্টদের রশিদ আলী দিবসে যে তাদের অংশগ্রহণ এবং তারা যে সেখান থেকে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল, সেখানে কমিউনিস্টের অন্যতম নেতা ছিলেন সেই সময় সোমনাথ লাহিড়ী। এখানে শেষ পর্যন্ত যে তাদের মিছিল করেছিল ছাত্ররা, তারা সংঘর্ষে সেখানে 84 জন ছাত্র মারা গিয়েছিল, 300 জনের মতো আহত হয়। ঠিক আছে, কিন্তু এখানে এটুকু মনে রাখবে রশিদ আলী দিবস কবে পালন করা হয় 12ই ফেব্রুয়ারি। এই দিনটা রশিদ আলী দিবস পালন করা হয়। এখানে শর্ট কোশ্চেন লেখা আছে, দেখো 11ই ফেব্রুয়ারি আজাদ হিন্দ সপ্তাহ, 11ই ফেব্রুয়ারি, আর 12ই ফেব্রুয়ারি হচ্ছে আজাদ হিন্দ দিবস। 11ই ফেব্রুয়ারি আজাদ হিন্দ সপ্তাহ, 12ই ফেব্রুয়ারি আজাদ হিন্দ দিবস, এটা পালিত হয়। আর রশিদ আলী দিবস যদি বলা হয় সেটা 12ই ফেব্রুয়ারি করবে। রশিদ আলীকে বাংলাদেশ সরকার বীর খেতাব দিয়েছিল এবং তাদের যেখানে বিচার হয়েছিল বন্দি করে রাখা হয়েছিল দিল্লির লালকেল্লাতে। ঠিক আছে, এটা একটু মনে রাখবে। তাহলে এই পর্যন্ত এটা যে ছাত্র আন্দোলন এই পর্যন্তই ছিল। একটা পার্ট শুধু বাকি আছে, মাস্টারদা সূর্য সেন, সেটা আলাদা করে আমি আলোচনা করে দেব। বাকি এরপরের যে নমশূদ্র আন্দোলন বা গান্ধীজি আম্বেদকর বিতর্ক, সেই পার্টটা আছে। মতুয়াদের আন্দোলন, বি.আর. আম্বেদকরের যে আন্দোলন, শেষ পার্টটা যেটা আছে সেটা নমশূদ্র যেটাকে বলা হয়েছে, সেই আন্দোলনটা হয়ে গেলে এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। তাই যারা দেখছো একটু ভালো করে দেখে নেবে এই শর্ট কোশ্চেনগুলো। বিশেষ করে যেটা বললাম সপ্তম অধ্যায় থেকে যেহেতু 4 এবং 7, এই 4 নাম্বার এবং 8 নাম্বার দুটোতেই এসে গেছে, তাই এখানে কিন্তু আসার সম্ভাবনা খুবই কম। এটাকে তোমাদের শর্ট কোশ্চেনে যেহেতু 3 নাম্বার এটা থাকেই, 6 এবং 7 এই দুটো অধ্যায় থেকে 3 3 6 নাম্বার থাকে। এটাকে একটু ভালো করে নিতে হবে শর্ট কোশ্চেনের জন্যে। ঠিক আছে, এই পর্যন্ত। পরের দিন মাস্টারদা সূর্য সেন নিয়ে আলোচনা হবে, তারপর নমশূদ্র আন্দোলন, এবং এইভাবে অধ্যায়টা আমি শেষ করে দেব। এরপরে তোমাদের একটা সাজেশান আমি তৈরি করেছি, সেই সাজেশানটা খুব শীঘ্রই আমি আপলোড করে দেব। একদম ফাইনালের জন্যে অনেক পরিশ্রম করেই বলা যেতে পারে আমি তৈরি করেছি। আশা করি তোমাদের কাজে লাগবে এবং সেটা খুব শীঘ্রই পেয়ে যাবে। এই পর্যন্ত সবাই ভালো থেকো। যারা সাবস্ক্রাইব করোনি বা নতুন আছো, আমি বলবো সাবস্ক্রাইব করো, নিশ্চয়ই তোমরা উপকারিতা পাবে। আগামী দিনে আরও বেশ কিছু তথ্য আমি দেব, যেমন এমসিকিউ বা এসিকিউ বা বিবৃতি, স্তম্ভ মেলানো বা ম্যাপ পয়েন্টিং যেটা, সেটা অবশ্যই দেবো আমি। এই ধরনের অবশ্যই পাবে। তার জন্যে এইটুকু তোমাদের করতে হবে যে আমার সাবস্ক্রাইব যাতে বাড়ে। সাবস্ক্রাইব করো, লাইক দেবে, কমেন্ট করবে। এই পর্যন্তই। সবাই ভালো থেকো। সবাইকে শুভরাত্রি।